ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও চলে এসেছি। এই বিষয়টি হলো ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই মৌলিক অধিকার থেকে বিভিন্ন সময় কোশ্চিন এসেছে, এটা আমরা দেখতে পেয়েছি। শুধু এসেছে বলে কথা নয়, পরবর্তীতে যে সমস্ত কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা হবে সেখান থেকে সেই পরীক্ষাতেও এই মৌলিক অধিকার থেকে প্রশ্ন আসবে গ্যারেন্টি। শুধু পরীক্ষা বলে কথা নয়, ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি নাগরিকের অবশ্যই জানা দরকার তার মৌলিক অধিকারটি কী, বা সংবিধান যে তাকে বেশ কিছু মৌলিক অধিকার দিয়েছে এইগুলি অবশ্যই তার জেনে রাখা দরকার। ভারতীয় যে সংবিধান, ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং লিখিত সংবিধান। এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। অত্যন্ত সুচিন্তিতভাবে, খুব সূক্ষ্ম চিন্তা ভাবনার দ্বারা ভারতীয় সংবিধান রচনা করা হয়েছিল। মৌলিক অধিকারের কথা কোথায় বলা হয়েছে? সংবিধানের যে পার্ট 3 বা তৃতীয় অংশে যে বিভিন্ন ধারাগুলো রয়েছে তার মধ্যে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে। যখন মূল সংবিধান রচনা করা হয়েছিল সেই সময়ে সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য মোট 7টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার হয়েছে। এবার সম্পত্তির অধিকারকে কেন মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হলো সে বিষয়টায় আমরা পরে আসছি। তার আগে আমরা দেখে নিই যে সংবিধানে 12 থেকে 35 নম্বর যে ধারায় মৌলিক অধিকারগুলি রয়েছে 6টি, সেই অধিকারগুলি কি। কত নম্বর ধারায় রয়েছে? 12 থেকে 35 নম্বর ধারায় যে মোট 6টি মৌলিক অধিকার সেগুলো বর্ণনা করা হয়েছে। তার মধ্যে প্রথম কি সেটা আমরা দেখে নিই। প্রথম হচ্ছে সাম্যের অধিকার বা সমতার অধিকার, সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। 12 থেকে 18 নম্বর ধারায় এই সাম্যের অধিকার বর্ণনা করা হয়েছে বা সমতার অধিকার বর্ণনা করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতে বসবাসকারী সমস্ত নাগরিক আইনের দৃষ্টিতে সমান। এখানে জাতিগতভাবে, লিঙ্গগতভাবে বা বর্ণগতভাবে কোনো রকমভাবে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। অর্থাৎ ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিক সাম্যের অধিকার দ্বারা নিজেদের সমান হিসাবে দাবি করতে পারে। সেখানে রাষ্ট্র বা অন্য কোনো প্রতিষ্ঠান কাউকে জোরপূর্বক কোনো রকমভাবে অধিকার বা কাউকে তার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। সরকারি যে বিভিন্ন সরকারি চাকরির পদ, রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্র সরকার হতে পারে, সেই সমস্ত পদগুলিতে যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই সমানভাবে চাকরি গ্রহণের অধিকারী। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি যে কোনো চাকরি অনায়াসে গ্রহণ করতে পারো। সেক্ষেত্রে রাষ্ট্র কোনো রকমভাবে তোমাকে জাতিগতভাবে, লিঙ্গগতভাবে বা বর্ণগতভাবে বৈষম্যের শিকার হতে দিতে পারে না। আর কি বলা হয়েছে? বিভিন্ন রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে যে উপাধি দেওয়া হয় নাগরিকদের, সেক্ষেত্রে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তবে কয়েকটি ক্ষেত্রে, যেমন শিক্ষা ক্ষেত্রে অথবা সামরিক ক্ষেত্রে উপাধি দেওয়া যায়। যেমন সামরিক ক্ষেত্রে প্রধান উপাধি হচ্ছে পরমবীর চক্র, বা শিক্ষাক্ষেত্রে যে উপাধিগুলো দেওয়া হয় সেগুলা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পাওয়া যেতে পারে। কিন্তু অন্যান্য কোনো ক্ষেত্রে কোনো নাগরিককে সাম্যের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। 2 নম্বর অধিকার কি আছে? স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এটা বর্ণনা করা হয়েছে 19 থেকে 22 নম্বর ধারায়। এখানে কি বলা হয়েছে? যে ভারতের বসবাসকারী প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে নিজেদের
মতামত প্রকাশ করতে পারে, প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে। কোনো মানুষ যদি মনে করে যে এই কথাটা বলার দরকার আছে, যদি সেই কথা সরকারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে না যায়, সংবিধানগতভাবে ন্যায্য কথা বলার বা বাক স্বাধীনতার অধিকার প্রত্যেকটি নাগরিকের রয়েছে। আর কি, কোনো নাগরিক যদি মনে করে যে সংবিধান দ্বারা স্বীকৃত তার অধিকার কোনো রকমভাবে ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে সেই নাগরিক বা সেই নাগরিকগণ অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল জানাতে পারে। আর কি, কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করতে পারে, চলাফেরা করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং রাষ্ট্রে বসবাসের জন্য নিজেদের অধিকারকে সরকারের কাছে তুলে ধরার জন্য স্বাধীনভাবে নাগরিকরা বিভিন্ন সভা সমিতি গঠন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও গড়ে তুলতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো বাধা থাকবে না। তৃতীয় কি, 3 নম্বর অধিকার কি? শোষণের বিরুদ্ধে অধিকার। এটা বর্ণনা করা হয়েছে 23 থেকে 24 নম্বর ধারায়। এখানে কি বলা হয়েছে যে শোষণের বিরুদ্ধে নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে। কেমন? এই ধারা অনুযায়ী বলা হয়েছে ভারতবর্ষের শিশু শ্রম নিষিদ্ধ। আর কি বলা হয়েছে? বেগার খাটানো নিষিদ্ধ, বা শিশুদের কোনো বিপজ্জনক কাজে নিয়োজিত করা যাবে না। যদি করে থাকে তাহলে রাষ্ট্র অবশ্যই যে শিশুদের ওই বিপজ্জনক কাজে বা বেগার শ্রমে খাটাতে বাধ্য করেছে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা। এটা বলা হয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়। কি বলা হয়েছে? আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ কথার অর্থ কি? ভারতবর্ষের কোনো নিজস্ব রাষ্ট্রীয় ধর্ম নেই। অর্থাৎ ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি মানুষ তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। তারা নিজস্ব ধর্ম প্রচার করতে পারে, নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। তবে এক্ষেত্রে লক্ষণীয়, ধর্ম প্রচারের ক্ষেত্রে কোনো ধর্ম যেন অন্য ধর্মকে আঘাত না করে, সেই দিকটাও দেখতে হবে। তাহলে ভারতে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কি অবশ্যই তারা নিজস্ব ধর্মীয় স্বাধীনতা পালন করবে, নিজস্ব ধর্ম পালন, ধর্ম চর্চা, ধর্ম প্রচার, ধর্ম প্রতিষ্ঠান ইত্যাদি স্বাধীনভাবে গড়ে তুলতে পারে। এই অধিকার কিন্তু ভারতীয় সংবিধান ভারতের প্রত্যেকটি নাগরিককে দিয়েছে। 5 নম্বর কি আছে? শিক্ষা ও সংস্কৃতির অধিকার। শিক্ষা সংস্কৃতির অধিকার। উনত্রিশ থেকে 30 নম্বর ধারায় ভাষায় কথা বলে। অবশ্যই প্রত্যেকটি মানুষ তাদের নিজস্ব সংস্কৃতিকে বহন করতে পারে এবং তাদের নিজস্ব ভাষায় শিক্ষা লাভ করার অধিকার অবশ্যই তাদের রয়েছে। 6 নম্বর হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। সাংবিধানিক প্রতিকারের অধিকার। অধিকার এটা বর্ণনা করা হয়েছে 31 থেকে 32 নম্বর ধারায়। এই ধারায় কি বলা হয়েছে যে ভারতের নাগরিকরা যদি তাদের এই মৌলিক অধিকার মনে করে, নাগরিকরা যদি মনে করে তাদের এই সমস্ত মৌলিক অধিকারগুলি কোনো রকম ভাবে লঙ্ঘিত হচ্ছে, তাহলে নাগরিকরা অবশ্যই হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। এই অধিকার কিন্তু ভারতবর্ষের নাগরিকদের সংবিধান দিয়েছে। তারা যদি মনে করে তাদের মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ হচ্ছে বা লঙ্ঘিত হচ্ছে বা তারা এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে অবশ্যই তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। 32 নম্বর ধারাতে এই যে কথা বলা হয়েছে, এটাই হচ্ছে নাগরিকদের
ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার রক্ষার একটা অন্যতম বিষয়। তাই ভারতের সংবিধান প্রণেতা বলে আমরা জানি ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি বলেছেন যে ভারতের সংবিধানের এই যে 32 নম্বর ধারা, এই 32 নম্বর ধারাকে বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রাণ বা আত্মা। কে বলেছেন? বি.আর. আম্বেদকর। অনেক সময় দেখা গেছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই কথাটা রয়েছে যে বি.আর. আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা বা প্রাণ বলেছেন। তাহলে এই ছিল আমাদের ভারতে বসবাসকারী নাগরিকদের সংবিধান কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়।